সান্ধ্যকালীন সভায় উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহাশয়। এখানে রয়েছেন আগরতলার মহানাগরিক শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার এবং রয়েছেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের প্রাক্তন অধ্যক্ষ জাস্টিস রিটায়ার্ড এসি দাস। আরও রয়েছেন এখানে যারা আমার সম্মুখে বসে আছেন, তাদের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই, কিন্তু আছেন রূপক সাহা, ইস্ট বেঙ্গল ক্লাবের সচিব। তিনি আমাদের প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটি, পরিচালন সমিতি, তার অন্যতম সদস্য। এই আশ্রমের যিনি সচিব, আমার অনুজ প্রতিম, অত্যন্ত প্রতিভাজন স্বামী শুভকরানন্দজি। এখানে রয়েছেন আমাদের কৈলাস শহর আশ্রমের অধ্যক্ষ স্বামী গিরিজানন্দজি, এবং আগে যাকে করিমগঞ্জ বলা হতো এখন শ্রীভূমি নাম হয়েছে, সেই শ্রীভূমির যে আশ্রমটি আমাদের রয়েছে সেই আশ্রমের অধ্যক্ষ প্রেমঘন আনন্দজি রয়েছেন। এই আশ্রমে কর্তব্যরত আমাদের অত্যন্ত প্রাণের, অত্যন্ত স্নেহের শ্রদ্ধেয় সন্ন্যাসী ভাইয়েরা, স্নেহভাজন ব্রহ্মচারী বৃন্দ, আর রয়েছেন যারা আজকের এই আনুষ্ঠানিক সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, অত্যন্ত শ্রদ্ধেয় রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী ভক্তমণ্ডলী। আমি আপনাদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমাকে কিছু বলতে বলা হয়েছে, কিন্তু আজ ঠিক বলবার দিন নয়। আজ অনুভবের দিন, স্মৃতিচারণের দিন, অনুধ্যানের দিন, স্মরণ মননের দিন। আমার মনে আছে প্রায় 1 দশক আগে যেদিন এই মাল্টিপারপাস হলের উদ্ঘাটন হয়েছিল, আমি এসেছিলাম সেই দিনটিতে। তাই আজ খুব বেশি করে মনে পড়ছে সে কথা। আমি আপনাদের মধ্যে আবার আসতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। ত্রিপুরার কথা বললেন, ত্রিপুরাবাসীর কথা বললেন আমাদের স্বামী শুভকরানন্দজি, যে ত্রিপুরাবাসী ভক্ত, ত্রিপুরা ভক্তের জায়গা। তো আমার একটি ছোট্ট স্মৃতি মনে পড়ছে। বীরেশ্বরানন্দজি মহারাজকে
স্বামী প্রভানন্দজি মহারাজ জিজ্ঞেস করলেন যে মহারাজ, আপনি তো বেলুড় মঠের বাইরে খুব একটা যান না, কিন্তু এত বারবার ত্রিপুরা কেন যান, আগরতলায় কেন যান? তো বীরেশ্বরানন্দজি বলেছিলেন, দেখো, ভারতবর্ষের আর কোথাও সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুষ্প চয়ন করে নিখুঁতভাবে সুন্দর মালা গেঁথে আমাকে দেয়, ভারতবর্ষের আর কোথাও দেওয়া না, ওই আগরতলাতে দেয়। সেই জন্য আমি বারবার সেই আগরতলাতে চাই। স্বাভাবিকভাবে আজকের দিনে আপনাদের বিশেষ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই যে আপনাদের মাইন্ডসেট প্রভুর কৃপা না হলে হয় না, প্রভুর ইচ্ছে না হলে হয় না। স্বাভাবিকভাবে আপনারা ধন্য, আপনারা প্রভুর কাছের লোক। আপনাদের অভিনন্দন জানাবার যথেষ্ট কারণ রয়েছে। আমি শ্রী শ্রী মা ঠাকুর এবং স্বামীজি মহারাজের চরণ কমলে আনতভূমি প্রণাম জানিয়ে আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আমাদের আজকে এই সভায় মুখ্য অতিথি এই রাজ্যের অত্যন্ত শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর মানিক সাহা। তার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি একটা জানি তা নয়। আমি দূর থেকে ওকে দেখেছি, কাছ থেকে দেখবার খুব সৌভাগ্য আমার হয়নি, কিন্তু একটু প্রসঙ্গান্তরে গিয়ে আমি বলতে পারি, আজকে বারবার বসে সেই কথাই আসছিল আমার মনে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী এসেছিলেন বেলুড় মঠে। তা আমি যখন প্রধানমন্ত্রীকে নিয়ে গেলাম আমাদের পরম পূজনীয় সংঘাধ্যক্ষের কাছে, प्रधानमंत्री प्रणाम करे बोललेन, महाराज मैं भारत का प्रधानमंत्री होने का नाते यहाँ पे नहीं आया, घर का लड़का घर में वापस आया। আমি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য হয়েছি, এই জন্য এখানে আসিনি, প্রধানমন্ত্রী হিসেবে আমি আসিনি, আমি ঘরের ছেলে ঘরে প্রত্যাবর্তন করেছি। আপনারা অনেকে শুনে থাকবেন, যদিও এটা অপ্রাসঙ্গিক এখানে তথাপি বলছি, যে নরেন্দ্র মোদী তার যৌবনে বেলুড় মঠে সন্ন্যাসী হতে এসেছিলেন। বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ বলেছিলেন, এটি তোমার পথ নয়, তোমার পথ দেশের কাজ করা। সে যাই হোক, সেজন্যই বোধ করি বলেছিলেন, ঘর কালের কা ঘর মে বাপস। মানিক সরকারকে কাছে থেকে হোক দূরে থেকে হোক, আমি যখনই দেখেছি আমার কোনো আসক্তি নেই, আমি অনাসক্ত দৃষ্টিতে দেখেছি। আজকের যে নৈরাজ্য, সেই নৈরাজ্যে মানিক সরকারকে বলা যেতে পারে ওয়েসিস ইন ডিজার্ট, মরুভূমিতে মরুদ্যান। মানিক সাহা, দুঃখিত, মানিক সাহা, স্ট্যান্ড কারেক্টেড, মানিক সাহা
একটা ঘটনা তাহলে বলি। মানিক সরকার যখন মুখ থেকে বেরিয়ে এলো, বছর 10 আগে আমি যখন আসি এখানে, এই হলের উদ্ঘাটন হয়েছিল, তখন মানিক সরকার মশাই মুখ্যমন্ত্রী ছিলেন। উনি এলেন, তো উনি অর্ঘ্য দিলেন ঠাকুরমা স্বামীজি। তো পূর্ণাত্মানন্দজি তখন এখানকার অধ্যক্ষ ছিলেন। তো পূর্ণাত্মানন্দজি বললেন যে মানিকবাবু, আপনি যে এই কাজটা করলেন, আপনার তো আজকেই বিকেলে মিটিং ডেকে আপনাকে পার্টি থেকে বের করে দেবে। তো সে যাই হোক, মানিকবাবু বললেন বের করে দিলে বের করে দিলে। সে যাই হোক, এই যে মানিক সাহা, আমি বিন্দুমাত্র অতিশয়োক্তি করছি না, এ ব্যাপারে আমার কোনো তোষামদের প্রবৃত্তি নেই, প্রয়োজনও বোধ করি নেই। আমি অত্যন্ত নির্লিপ্তভাবে, নিরাসক্তভাবে বলছি, আজকে রাজনৈতিক আকাশে যে নৈরাজ্য সমস্ত দেশে কম বেশি, তার মধ্যে মানিক সরকার হচ্ছেন ওয়েসিস ইন ডিজার্ট। মানিক সাহা হচ্ছেন ওয়েসিস ইন ডিজার্ট, মরুভূমিতে মরুদ্যান। আমি ব্যক্তিগতভাবে শুনেছি, আমি জানি তিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং প্রিয় পাত্র, এবং আমি এও জানি, আশা করি আপনারা অন্যভাবে নেবেন না, আমায় কোনো অপরাধী করবেন না, ভারতবর্ষে যে কয়েকজন অত্যন্ত পরিচ্ছন্ন মুখ্যমন্ত্রী আছেন, তার মধ্যে মানিক সাহা অন্যতম। তাই মানিক সাহাকে আমি শ্রদ্ধা জানাই। মানিক সাহাকে আমি এই প্রার্থনা করি ওর জন্য ঠাকুরমা স্বামীজির কাছে, যে ওর সর্বাঙ্গীন কল্যাণ হোক, সর্বাঙ্গীন বিকাশ হোক, যা কিছু শুভ তা ওর জীবনে প্রতিফলিত হোক, উনি সপরিবারে আনন্দে সুখে থাকুন। এবং আমাদের এই সংঘের তরফে মুখ্যমন্ত্রী এই আগরতলা প্রতিষ্ঠানের জন্য যা করেন, সেজন্য আমি সাধারণ সম্পাদক হিসেবে তার কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আজকে এখানে যা দেখলেন সেটি বিবেকানন্দ দর্শনের একটি ভগ্নাংশ। স্বামী বিবেকানন্দ আজ সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। কিছুদিন আগে আমার কাছে এসেছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির মডার্ন হিস্ট্রি ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপিকা মিসেস হ্যারিস লুইস। আপনারা যারা শিক্ষা জগতের সঙ্গে সম্পর্কীভূত, তারা হয়তো কেউ কেউ ওর নাম শুনেছেন। হ্যারিস আমার কাছে এসেছিলেন, তিনি একটি বই লিখছেন। সেই বইটি স্বামী বিবেকানন্দের উপরে। তার কিছু আলোচনা ছিল আমার সঙ্গে, আমাদের আর্কাইভস দেখতে চেয়েছিলেন। তা আমি হ্যারিসকে জিজ্ঞেস করেছিলাম, হ্যারিস, হাউ মেনি পিপল ইন অক্সফোর্ড ডো নো বিবেকানন্দ? অক্সফোর্ডে কতজন বিবেকানন্দকে জানে? হ্যারিস চায়ের কাপে চুমুক দিয়ে হাসতে হাসতে বললেন, স্বামীজি, you better ask me how many people in Oxford do not know বিবেকানন্দ। আপনি আমায় জিজ্ঞেস করুন অক্সফোর্ডে কতজন বিবেকানন্দকে জানে না। হ্যারিস লুইস একটি বই লিখেছেন, এনসাইক্লোপিডিয়ার মতো এত বড়।
বইটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি 24 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করেছেন। সেই বইটির নাম কি? এত বড় বই লিখছেন একজন পাশ্চাত্যের বিদুষী অধ্যাপিকা, ব্রিটিশ অধ্যাপিকা। সেই বইটির নাম হচ্ছে বিবেকানন্দ, দি গুরু টু দি ওয়ার্ল্ড। স্বামী বিবেকানন্দ পৃথিবীর গুরু, লিখছেন একজন ব্রিটিশ অধ্যাপিকা। তিনি ভারতবর্ষের নন, তিনি প্রাচ্যের নন, তিনি এশিয়ার নন, তিনি ব্রিটিশ অধ্যাপিকা। যারা যে ব্রিটিশ এক সময় আমাদের বেয়োনেট, বিয়ার আর বিরিয়ানি ছাড়া কিছু দেননি, সেই ব্রিটিশ অধ্যাপিকা লিখছেন বিবেকানন্দ, দি গুরু টু দি ওয়ার্ল্ড। আজকে সমস্ত পৃথিবীতে বিবেকানন্দ বান। কেউ একজন বলছিলেন 350টি কেন্দ্র আমাদের 26টি দেশে আছে, কিন্তু এত আবেদন সমস্ত পৃথিবীর থেকে, এখনই যদি আমরা অন্তর্ভুক্তি করি তাহলে 1 মাসের মধ্যে আমরা আরো 50টি কেন্দ্র ইউরোপ এবং আমেরিকাতে করতে পারি। আমাদের 125 বছর পূর্ণ হলো কিছুদিন আগে, আপনারা জানেন, রামকৃষ্ণ মিশনের 125 বছর। 125 বছর উপলক্ষে হঠাৎ আমাকে ভারত সরকার একটি চিঠি দিলেন। সেই চিঠিতে লেখা আছে, দি ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি has approved your projects. ন্যাশনাল, জাতীয় যে ইমপ্লিমেন্টেশন কমিটি, তারা আপনার প্রজেক্ট অ্যাপ্রুভ করেছে। আমি তো কোনো প্রজেক্ট দিইনি, আমি তো কোনো আবেদন করিনি। তাই আমি ভাবলাম যে আমাদের এতগুলো কেন্দ্র আছে, কোনো অত্যুৎসাহী অধ্যক্ষ হয়তো আবেদন করে থাকতে পারে। আমি যখন প্রধানমন্ত্রীর অফিসে যোগাযোগ করলাম, তো ওরা জানালেন আমায় যে না না, আপনাদের কোনো সাধু আবেদন করেননি, আপনাদের কাছ থেকেও আমরা কোনো আবেদন পাইনি। The Prime Minister of India desires that 125 of Ramakrishna Mission should be observed in style. প্রধানমন্ত্রী চাইছেন রামকৃষ্ণ মিশনের 125 বছর সেই অনুষ্ঠান সারা জাগানো, মন জাগানো, চেতনা জাগানোর অনুষ্ঠান হোক। প্রাইম মিনিস্টার বলেছেন, this is a milestone. 125 years of Ramakrishna Mission is a milestone in the history of modern India. আধুনিক ভারতের ইতিহাসে এটি একটি স্মৃতি ফলক। এবং তারপর আমরা কি দেখলাম? আমরা দেখলাম ওরা আমাদের টাকা দিলেন, বললেন আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই রামকৃষ্ণ মিশনের 125 বছর পালন করব। করলেনও। কমিটি হলো, অমিত শাহজি তার সভাপতি। অমিত শাহ কি বললেন? অমিত শাহ বললেন যে পৃথিবীর ইতিহাসে আমার জানা নেই, প্রথম সভ্যতা থেকে আজকে পর্যন্ত মন্থন করলে আমি পাই না যে গুরু তার শিষ্য তার গুরুকে এত মহার্ঘ একটি উপহার দিয়েছেন, যেটি স্বামী বিবেকানন্দ দিয়েছেন। সেই উপহারটির নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন। সেই রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ, আমরা দেখেছি আটলান্টিক মহাসাগরে তরঙ্গ, বিবেকানন্দ তরঙ্গ।
আমরা প্রশান্ত মহাসাগরে বিবেকানন্দ তরঙ্গ দেখেছি, আমরা ভূমধ্য সাগরেও দেখেছি, কিন্তু আমরা অনাবৃষ্টির জন্য কুখ্যাত হোয়াংহোতে কোনো সময় বিবেকানন্দ তরঙ্গ দেখিনি। কিছুদিন আগে আমার কাছে এসেছিলেন, আমি মুখ্যমন্ত্রীজির সঙ্গে সে কথা বলছিলাম। আমাদের যিনি চীনের রাষ্ট্রদূত আছেন কলকাতায়, তিনি আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইলেন। আমি পরের রোববার অ্যাপয়েন্টমেন্ট দিলাম। অনেক চা নিয়ে এসেছিলেন, খুব সুন্দর সুন্দর প্যাকেজিং। তা আমি আসতেই ঠাট্টা করে বললাম, হ্যাভ ইউ কাম হিয়ার টু মার্কেট টি? উনি বললেন, নো, আই হ্যাভ কাম হিয়ার টু মার্কেট বিবেকানন্দ। আমি এখানে চায়ের সৌদা করতে আসিনি, আমি বিবেকানন্দকে সৌদা করতে এসেছি। কি হয়েছে? উনি বলছেন যে দেখুন, আমাদের যারা উচ্চতম রাজনৈতিক নেতৃত্ব, তারা আজ শঙ্কাগ্রস্ত, সমস্যা জর্জরিত। একটি চিন্তা, একটি ভাবনা তাদের ক্লিষ্ট করছে, এবং সেই জন্য ওরা বলেছে যদি এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হয়, তাহলে বিবেকানন্দ ইজ দি আনসার। বিবেকানন্দই একমাত্র উত্তর। এবং সেই জন্য ওরা আমায় বলেছে আপনার সঙ্গে দেখা করতে, দেখা করে একটা ওয়ার্কআউট করতে, প্যাকেজ। তারপর গিয়ে তিনি একটি সুন্দর চিঠি লিখেছিলেন আমায়। চিঠিতে লিখলেন যে লাইক ইন ইন্ডিয়া, ইন চায়না অলসো many people think Ramakrishna Vivekananda is the greatest philosopher of the East. ভারতবর্ষের মতো চায়নাতেও অনেক মানুষ বিশ্বাস করে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংস প্রাচ্যের দেবদূত। তারা হচ্ছেন প্রাচ্যের সবচেয়ে বড় দার্শনিক। কিন্তু তারপরে যে সেন্টেন্সটি লিখলেন, সেই সেন্টেন্সটি খুব মারাত্মক। মানিক শাহ যা বললেন তার চাইতেও বেশি, মানিক সরকার যা বললেন তার চাইতেও বেশি মারাত্মক। সেটি কি? তিনি বললেন we have learned socialism not from Marx or Stalin, we have learned socialism from Vivekananda. আমরা মার্ক্স বা স্ট্যালিনের কাছে সমাজবাদ শিখিনি, সমাজবাদ শিখেছি স্বামী বিবেকানন্দের কাছে। তাই ওই যে অনাবৃষ্টির জন্য কুখ্যাত হোয়াংহো, চেয়ে দেখুন সেই হোয়াংহো তো আজ বান ডেকেছে, বিবেকানন্দ রামকৃষ্ণের বান। তাই সমস্ত পৃথিবী প্লাবিত হতে চলেছে। স্বামীজি যেটা বলেছিলেন, স্বামীজির কথা অক্ষর অক্ষর সত্য হতে চলেছে। প্রায় প্রত্যেক সপ্তাহে আমার কাছে রিপ্রেজেন্টেশন আছে বিদেশ থেকে, সে আমেরিকাই হোক, রাশিয়াই হোক, কানাডাই হোক, ইউরোপের কোনো জায়গা থেকে হোক, সাউথ আফ্রিকা হোক কি নিকারাগুয়া হোক, সব জায়গা থেকে আমার কাছে আসছে। আমরা বেদান্ত কেন্দ্র চাই, রামকৃষ্ণ মঠের বেদান্ত বান ডেকেছে, সেটা বিবেকানন্দ। আজকে অক্সফোর্ডে একটি গবেষণা হচ্ছে। অক্সফোর্ডে কি নিয়ে গবেষণা হচ্ছে? আশ্চর্য ব্যাপার, ভাবতেও শিউরে উঠতে হয়। 125 বছর একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠানের বয়স। রামকৃষ্ণ মিশন তার নাম।
কিছু মণ্ডিত মস্তক সন্ন্যাসী এই প্রতিষ্ঠানটি চালান। বলতে গেলে বলতে হয় এ ফিউ আনপ্রফেশনাল 7-headed monks। আর সেই সময়ে যে সমস্ত মাল্টিনেশনালের জন্ম হয়েছিল, many of them have withered away, শুকিয়ে গেছে, had premature death। বলা বাহুল্য মাল্টিন্যাশনালদের পেছনে প্রফেশনালদের আশীর্বাদ ছিল, অবদান ছিল, পৃষ্ঠপোষকতা ছিল, তথাপি তারা শুকিয়ে গেছে শুকনো ফুলের মতো। কিন্তু এই প্রতিষ্ঠান, দিস ইজ গোয়িং ফ্রম হাইট টু হাইট, ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ। এই প্রতিষ্ঠান এগিয়ে চলেছে, আরো উন্নত হচ্ছে। কি করে সম্ভব? এদের এত ছোট একটি প্রতিষ্ঠান। আপনারা অনেকে হয়তো স্বামী লোকেশ্বরানন্দজির নাম শুনে থাকবেন। স্বামী লোকেশ্বরানন্দজি গিয়েছিলেন যখন জন পল দি সেকেন্ড পোপ ছিলেন, অর্থাৎ এখন যিনি পোপ তার আগের পোপ। ভ্যাটিকানে আমন্ত্রিত হই। দিনটি ছিল 24শে ডিসেম্বর। ভ্যাটিকান রেডিও থেকে শুধু পোপ বলতে পারেন, ইট ইজ পোপস প্রেরোগেটিভ। পোপ সেই বিশেষ সম্মান লোকেশ্বরানন্দজিকে দিয়েছিলেন। বলেছিলেন, আজ 24শে ডিসেম্বর, আজ ক্রিসমাস ইভ, আপনি শ্রীরামকৃষ্ণ এবং যীশু খ্রিস্টের উপর বলুন। লোকেশ্বরানন্দজি যখন বললেন, পোপ খুব খুশি হলেন। তিনি লোক পাঠালেন লোকেশ্বরানন্দজিকে নিয়ে আসতে। লোকেশ্বরানন্দজি ভাবছেন, এই পোপ, তিনি পৃথিবীর এক ষষ্ঠাংশ, হি ইজ দি এম্পারার, এক তৃতীয়াংশ, হি ইজ দি এম্পারার অফ দি হার্টস অফ 1/3 অফ দি টোটাল পপুলেস অফ দি ওয়ার্ল্ড। সেই পোপ কি আর আমাদের চেনবেন? তাই তিনি গিয়ে বললেন, আই এম স্বামী লোকেশ্বরানন্দ, কিন্তু বললেন না যে আই বিলং টু রামকৃষ্ণ মিশন। লোকেশ্বরানন্দের আশঙ্কা ছিল পোপ রামকৃষ্ণ মিশন চিনতে পারবেন না। উনি বললেন, আই বিলং টু এন অর্ডার অফ মঙ্কস, আমি এমন একটি সন্ন্যাসী সংঘের প্রতিনিধি, হুইচ ইজ দি পোরেস্ট, সবচাইতে গরিব। আমাদের প্রেসিডেন্ট মহারাজ সোনার চপ্পল পরেন না, সামান্য চামড়ার চপ্পল পরেন। The poorest, the smallest, তরুণতম, ক্ষুদ্রতম। আমাদের সবকিছু মিলিয়ে 1900-2000 সাধু সন্ন্যাসী আছে, কিছুই না। দরিদ্রতম, ক্ষুদ্রতম, কনিষ্ঠতম, the youngest. I belong to an order of monks which is the smallest, the poorest, and the youngest order of monks in the world. পোপ বসেছিলেন, উঠে দাঁড়িয়ে বললেন, স্বামী, I know everything about you. You belong to Ramakrishna mission. It is true you are the smallest, the poorest and the youngest order of monks in the world. But spiritually today, you are the most powerful order of monks in the world. আধ্যাত্মিক দিক থেকে আপনারা হচ্ছেন সমস্ত পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী সন্ন্যাসী সংঘ। এটা আমার কথা নয়, এটি কোনো রামকৃষ্ণ ভক্তের কথা নয়, এটি পোপের কথা। তারপরে আসুন, আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় বলছিলেন শিকাগোর কথা। আপনারা সবাই জানেন 1893 সালের সেই ঘটনা। 1993 সালে সমস্ত পৃথিবীতে শিকাগো শতবার্ষিকী হচ্ছে। তোমার কাছে রেখে দাও।
সমগ্র পৃথিবীতে শিকাগো শতবার্ষিকী হচ্ছে, হার্ভার্ড ইউনিভার্সিটির এক দম্পতি তারা একটি বই বের করলেন। সেই দম্পতি কোনো ভাবুক ভক্ত নয়, কোনো বৈরাগী নয়, বিজ্ঞানী। মিসেস অ্যান্ড মিস্টার ইলিওনিও স্টার্ক ওদের নাম। ওরা যে বইটি লিখলেন, সেই বইটির একটা অদ্ভুত নাম। কি নাম? দি গিফট আনওপেন্ড। দি গিফট, উপহার, যে উপহারের লালফিতে খোলা হয়নি কখনো। কি বইটির মধ্যে আছে? সে বইয়ের ভূমিকাতে আছে যে 100 বছর আগে, 100 years back, Christ sent us a gift. But we are so casual. We didn't bother to untie the red ribbon, open the packet and see what it was all about. আমরা এত অলস, আমরা 100 বছরের মধ্যেও সেই বইটির লাল ফিতে খুলে, মোড়ক খুলে দেখবার প্রয়াস পেলাম না সেই বইটির ভেতর কি আছে। ইট ইজ বেটার লেট দ্যান নেভার। আসুন বিলম্ব হলেও দেখা যাক। বইটি খোলা হলো, লাল ফিতে খোলা হলো, মোড়ক খোলা হলো। জিসাস ক্রাইস্ট যে 100 বছর আগে উপহারটি পাঠিয়েছিলেন, সেই উপহারটি কি? বিবেকানন্দ, বিবেকানন্দ অ্যান্ড বিবেকানন্দ অল থ্রু। 100 বছর আগে 1893 সালে আমেরিকাবাসীর কাছে জেসাস একটি উপহার পাঠিয়েছিলেন। সেই উপহার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। কিন্তু আমরা এত অলস, সে বিবেকানন্দকে আবিষ্কার করবার চেষ্টা আমরা করি। তারপর সেই বইটি শুরু হচ্ছে। প্রথম যে অধ্যায় তাতেই বলা আছে, ইফ কলম্বাস ডিসকভার্ড দি সয়েল অফ আমেরিকা, বিবেকানন্দ ডিসকভার্ড দি সোল অফ আমেরিকা। কলম্বাস যদি আমেরিকার মৃত্তিকাকে আবিষ্কার করে থাকেন, বিবেকানন্দ আবিষ্কার করেছেন, বিবেকানন্দ আবিষ্কার করেছেন আমেরিকার আত্মাকে। বিবেকানন্দ শুধু আমেরিকার আত্মাকে আবিষ্কার করেননি, বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন, বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন ভারতের আত্মাকে। আমরা দেখতে পাই 1892 সালে গুজরাট ভ্রমণ করছেন স্বামী বিবেকানন্দ। আমি অনেক বেশি বলে ফেলছি না তো? গুজরাট ভ্রমণ করছেন। কি শান্তনু মহারাজ কি বলে? Am I going out of time? না না, বলো, একটু বলবে। মাইক্রোফোন পেলে বক্তারা অনেক সময় ভুলে যায় সময়। তুমি বলবে সত্যি কথাটা। বিবেকানন্দ হঠাৎ করে চলে যাচ্ছেন গাজীপুরে। গাজীপুরে পৌহারি বাবা, পৌহারি বাবাকে দর্শন করলেন, পূজন করলেন, স্পর্শন করলেন। বিবেকানন্দ নিজেকে ধন্য বোধ করলেন। 3 দিন 3 রাত সেখানে রইলেন। তারপর গাজীপুরের থেকে পৌহারি বাবার আশ্রম থেকে বেরিয়ে এসে তিনি যখন গাজীপুরের রাজপথে দাঁড়ালেন, তিনি গাজীপুরের রাজপথ থেকে কন্যাকুমারী পর্যন্ত রাস্তার দুপাশে লাখো লাখো পৌহারি বাবাকে দেখেছিলেন। গাজীপুরের পৌহারি বাবা পবনাহারি। পৌহারি অর্থ পাবনাহারি। গাজীপুরের পৌহারি বাবা পবনাহারি হয়েছিলেন এক আধ্যাত্মিক অনুপ্রেরণায়। আর এই যে রাজপথের দুধারে গাজীপুর থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত স্বামী বিবেকানন্দ, ভাবিকালের স্বামী বিবেকানন্দ, তখন তিনি বিবিদিশা আনন্দ। কি
কি দেখলেন? তিনি দেখলেন লাখ লক্ষ পৌহারি বাবা, যারা কোনো আধ্যাত্মিক কোনো প্রেরণায় পবনাহারী হননি, তারা সেই মিছিলের লোকগুলো যে মিছিল থেকে ভেসে আসছে আর্তনাদ, হাম ভুকে হায়, আমি নিরন্ন, আমি অনশনে, আমি অর্ধাসনে। স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীর সেই যে উপলখণ্ড, প্রস্তরখণ্ড, সেখানে বসে ধ্যান করলেন। বললেন এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। এমন পর্যন্ত তিনি বললেন থ্রো দি বেলস ইনটু দি গ্যাঞ্জেস, ওই কাসর ঘন্টা গঙ্গাতে ফেলে দাও। তিনি বললেন আই গিভ ইউ এ নিউ রিলিজিয়ন, আই গিভ ইউ এ নিউ ম্যান, আই গিভ ইউ এ নিউ স্ক্রিপচার। আমি তোমায় এক নতুন মানুষ দিচ্ছি, এক নতুন ধর্ম দিচ্ছি, এক নতুন শাস্ত্র দিচ্ছি। সেই নতুন মানুষটি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। তিনি কি বললেন? নতুন ধর্ম কি ধর্ম? তিনি বললেন মানুষ, তুমি মানুষ নও, তুমি দেবতা, তুমি ঈশ্বর। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। প্রত্যেক মানুষের ভেতরে সেই ঈশ্বর রয়েছে, সেই ঈশ্বরের বিকাশ করতে হবে। তাই স্বামীজি কি বলছেন, আমি এক নতুন ধর্ম দিচ্ছি। সেই ধর্মটি কি? বলছেন a religion which cannot give a piece of bread to a hungry man, a religion which cannot give medicine to a patient, a religion which cannot give light of education to ignorant, a religion which cannot stop the wells of the orphans, a religion which cannot wipe out the widow's tears. যে ধর্ম বুভুক্ষুর কাছে এক টুকরো রুটি না তুলে ধরতে পারে, যে ধর্ম যে আত্ম তার কাছে ওষুধ এবং পথ্য না পৌঁছে দিতে পারে, যে ধর্ম অজ্ঞের কাছে শিক্ষার আলোকবর্তিকা প্রসারিত না করতে পারে, সে ধর্ম ধর্ম নয়। নতুন ধর্ম হচ্ছে এটি। যে ধর্ম বিধবার অশ্রুমোচনে সক্ষম নয়, যে ধর্ম অনাথের ক্রন্দন রোধ করতে পারে না, সে ধর্ম ধর্ম নয়। স্বামী বিবেকানন্দ এক নতুন ধর্ম দিলেন, এক নতুন মানুষ আমাদের দিলেন। আমাদের ধর্ম হেসেলে আছে, আমাদের ধর্ম রান্নাঘরে আছে, আমাদের ধর্ম শয়ন ঘরে আছে, আমাদের ধর্ম বৈঠকখানায় আছে, আমাদের ধর্ম অফিসে আছে। সেই ধর্মটি কি? প্র্যাকটিক্যাল বেদান্ত, প্রায়োগিক বেদান্ত। পতি পত্নীর ভেতরে জগদম্বাকে দেখেন, পত্নী পতির ভেতরে সেই ঈশ্বরকে দেখেন। এটিই ধর্ম। এর মাধ্যমে মানুষের মুক্তি হতে পারে। স্বামী বিবেকানন্দ তাই নতুন মন্ত্র দিলেন, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায়। তো আত্মমুক্তি হবে জগতের হিতের মাধ্যমে। কিন্তু সেটা সেবা নয়, সেটা দান নয়, সেটা কম্প্যাশন নয়, সেটি হচ্ছে সিম্প্যাথি নয়, এমপ্যাথি নয়। সেটি সবসময় ভাবতে হবে এই মানুষটির ভেতরে ঈশ্বর রয়েছেন। আমি যাই করি না কেন, সেই ঈশ্বরের পাদপদ্মে আমি আহুতি দিচ্ছি। তাতে করে যে মানুষের সেবা তিনি করবেন, সেই মানুষের উন্নয়ন হবে। আর যিনি করবেন তিনি ঈশ্বর হয়ে যাবেন। তো স্বাভাবিকভাবে স্বামী বিবেকানন্দ এই নতুন ধর্মের কথা বললেন। আসুন আমরা সবাই এর উপরে অনুধ্যান করি। স্বামীজির এই যে আলো দেখবার জন্য আজ সমস্ত পৃথিবীতে এত বড় আলোড়ন। রামকৃষ্ণ মিশনের 2-4টি সন্ন্যাসী, একটি বাচ্চা ছেলে,
সর্বপ্রিয়ানন্দ। সর্বপ্রিয়ানন্দ এসেছিল কলকাতায়, যেখানে তিনি ভাষণ দেবেন সেখানে দাঁড়ানোর জায়গা পায়নি লোক। যারা এসেছিলেন শতকরা 60% ফিরে গিয়েছিলেন, আর যারা ফিরে গিয়েছিলেন সেই 60%-এর 60% ছিলেন তরুণ যুবক। পরের দিন আমার কাছে প্রচুর ইমেল, SMS মেসেজ এগুলো এসেছিল। সবাই তরুণ, তারা বলছেন আমরা ভেবেছিলাম কলকাতা মরে গেছে, কিন্তু কাজ সন্ধ্যাবেলার থেকে আমরা নতুন করে ভাবতে শুরু করেছি কলকাতা এখনো বেঁচে আছে। এই তরুণ সন্ন্যাসী, তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটার নন, তিনি ফুটবলার নন, তিনি স্পোর্টস স্টার নন, তিনি কোনো ফিল্মের অভিনেতা নন, কিন্তু তাকে দেখবার জন্য, তার কথা শুনবার জন্য এত ভিড়। সর্বপ্রিয়ানন্দ আজ পৃথিবীতে সর্বত্র সমাদৃত একটি 53 বছরের যুবক সন্ন্যাসী। আর রয়েছে আজকে সমস্ত পৃথিবীতে জিওমেট্রিক ম্যাথামেটিক্সের ওয়ার্ল্ডে, জ্যামিতিক যে গণিত শাস্ত্র, তাতে সবচাইতে যে বড় ব্যক্তিত্ব, 1 নম্বর বিজ্ঞানী, তিনি কিন্তু রামকৃষ্ণ মিশনের একজন মণ্ডিত মস্তক সন্ন্যাসী। আপনারা নাম শুনেছেন কিনা জানি না, মহান মহারাজ। স্বাভাবিকভাবেই আজ অক্সফোর্ডের যে ফ্রন্ট র্যাঙ্কিং ফিলসফার, একটি 36 বছরের সন্ন্যাসী ওয়ন মহারাজ। আবার হার্ভার্ড শুরু হয়েছিল ক্লার্জিদের দিয়ে, হার্ভার্ডে যে রিলিজিয়াস মিনিস্টার, তিনিও আমাদের একজন সন্ন্যাসী। সমস্ত পৃথিবীতে আজ বিবেকানন্দ ঢেউ। আমরা চাই বা না চাই, আমাদের কিন্তু বিবেকানন্দের এই আহ্বানে সাড়া দিতে হবে, আমরা অবহেলা করতে পারি না। তাই এই কথাগুলো বলে আমি আপনাদের কাছে অত্যন্ত ঋণী যে আপনারা এতক্ষণ ধরে আমি অত্যাচার করলাম সন্ধ্যাবেলায়, তা আপনারা কোনো প্রতিরোধ করবার চেষ্টা করলেন না, সেজন্য আমি কৃতজ্ঞ, ঋণী। আমি ব্যক্তিগতভাবে ঋণী ব্যস্ত মুখ্যমন্ত্রী মহোদয় অধ্যাপক মানিক সাহার কাছে, তিনি এখানে এসছেন দয়া করে। এবং সর্বোপরি মনে আছে, সর্বোপরি আমি আপনাদের সবার কাছে ঋণী আমাদের এই আশ্রমের যিনি অধ্যক্ষ শুভকরানন্দজি। তিনি ইংরেজিতে যাকে বলে গো গেটার, না চাইলেও আপনাকে করতে হবে। শুভকরানন্দ ছাড়বে না। স্বাভাবিকভাবে আমাকে সে বেশ কয়েক মাস ধরে বলছে যে ইউ মাস্ট কিপ আগরতলা ইন ইউর আইটিনারি। আমি এসেছি, খুব আনন্দের সঙ্গে এসেছি। আমি সেই জন্য শুভকরানন্দের কাছেও কৃতজ্ঞ সন্ন্যাসী ভাইদের কাছে, এবং সর্বোপরি কৃতজ্ঞ আগরতলাবাসীর কাছে। আমি শেষ করবার আগে একটি বিশেষ কাজের কথা বলবো। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে একটা চিঠি পাঠিয়েছিলেন যে আগরতলাতে বিবেকনগরে একটা স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস হোক। আমি কিন্তু ইন পোস্ট হেস্ট খুব দ্রুত ওচি পরিষদে সেটি পাশ করিয়ে সিদ্ধান্ত পাঠিয়েছি, কিন্তু আমাদের মনে হয়েছে আমরা যেমনটি হায়দ্রাবাদে চালাচ্ছি, কলকাতাতে চালাচ্ছি, রূপকবাবু জানেন নিউ টাউনে আমরা একটা অভূতপূর্ব প্রতিষ্ঠান করছি বিবেক তীর্থ, সেখানেও আমরা স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড হিউম্যান এক্সেলেন্স শুরু করছি। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাই, আর্জি নয়,
অত্যন্ত বিনীত অনুরোধ জানাই, তিনি যদি এটি চিন্তা করে দেখেন সম্ভব কিনা যে নর্থ ইস্টের জন্য, উত্তর পূর্ব ভারতের জন্য আগরতলাতে একটি ইনস্টিটিউট অফ হিউম্যান এক্সেলেন্স হতে পারে কিনা। যদি এখানকার নেতৃত্ব রাজি থাকেন তাহলে আমরা শ্রম দিতে প্রস্তুত আছি। তবে শুভকরানন্দজি খুব প্র্যাকটিক্যাল লোক, আর লজ্জা টজ্জা নেই, যা বলার বলে দেয়। তো উনি আমাকে বললেন যে আপনি বলবেন। আমি কিন্তু বলছি না, আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের সামনেই বলছি। উনি আমায় বলেছেন বলবেন 10 কোটি টাকা লাগবে। এই ইনস্টিটিউট অফ হিউম্যান এক্সেলেন্স করতে 10 কোটি টাকা লাগবে। সে যাই হোক, সেটি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আবেদন রইল, যদি সম্ভব হয় তিনি করবেন, এবং যদি তিনি করেন আমি নিশ্চিত এটি মুখ্যমন্ত্রী মহোদয়ের সময়কার একটি মাইলস্টোন হবে। বহু লোক এতে আনন্দ পাবে, সুখী হবে, উপকৃত হবে, আগরতলার সার্বিক উন্নয়নে সহায়ক হবে। এই কথাগুলো বলে আমি আপনাদের সবার, আমাদের সবার সার্বিক মঙ্গল কামনা করছি ঠাকুরমা স্বামীজির কাছে। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। সবাই সুখী হোক, সবাই নিরাময় থাকুক, সবাই সত্য শিব ও সুন্দরের দর্শন লাভে ধন্য হোক, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। আপনারা ভালো থাকুন, আপনারা আনন্দে থাকুন, আপনারা সুস্থ থাকুন। ধন্যবাদ।